হ্যাঁ, টাচ টাচ কোথায় হয়েছে সেটা দেখো। আমি স্পটেই আছি। ভিডিওটা তো দেখে এটা নাকি ये कौन है सर? তোমার লোক আছে। वाइट वाला ये कौन है? এই হ্যাঁ ये आप ही हैं। হ্যাঁ कहाँ किसका हाथ उठाया उनको मैं बोला तू ढकेलेगा क्यों, ऐसे ही बोला। देखो किसका साथ किसका हाथ में टच किया। বলুন। इधर देखिए मारने के लिए उठ रहा है। हाँ, 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 हमको हाँ, पीछे हाँ, किधर हाँ, गए, इधर जो ये देखिए लोग को मार रहा है, मार रहा है मार रहा है मार इसको इसको मार रहा है, इसको मार रहा है। कौन मार रहा है इसको मार रहा है कौन मार रहा है ये नीली शर्ट वाला कौन है? नहीं नहीं क्या कोई किसी को नहीं हम लोग नहीं उन लोगों को बोल रहा है मैं लेडीज लोग तू बात करेगा ना अभी 2 मिनट में सही हो जाएगा। वो लोग इधर नहीं है, भाग गया है लोग खराब कर अभी, ठीक है? वो लोग भाग गया। पीछे वाला सर, पीछे वाला हो, उधर उधर पीछे वाला है। कौन है? उजे उजे पीछे वाला उसको लगे लेके आओ, वही मार रहा है। हाँ हाँ वही मार रहा है वही मार रहा है। उसको लेके आओ। काम क्यों कर रहे हो? जायका कौन है? नहीं ये कौन है? ये तुम ही तो हो। ये कौन है? ये तू ही करा ना? ये वो क्या के धक्का दीजिए। मार रहा है यार, ये नहीं है हैं? गलत काम कर रहा है। चलो यहाँ জয় হিন্দ বন্ধুরা, আমি দীপঙ্কর মণ্ডল, আপনারা দেখছেন নবান্ন নিমন্ত্রণ। আপনাদের সবাইকে স্বাগত। যে ছবিটা, যে ভিডিওটা দেখলেন, ছোট্ট একটা ভিডিও, এর আগে অনেকটা রয়েছে, পরে অনেকটা রয়েছে। মানে কি হয়েছে বলুন তো, কেউ কেউ দেখেও ফেলেছেন আপনারা। এটা হচ্ছে পশ্চিম মেদিনীপুরের সবংয়ের কাণ্ড আর কি, একদিন আগের ঘটনা। তো এখানে একটা পলিটিক্যাল ঝামেলা হয়েছিল। ঝামেলাটা কি, বিজেপির মিছিল যাচ্ছিল, বাধা দিয়েছিল তৃণমূল কংগ্রেসের কিছু এই লোকাল লোকজন আর কি, যারা বাধা দিয়ে থাকে। গোটা রাজ্যে এই ছবি দেখা যাচ্ছে। তো সেখানে সেন্ট্রাল ফোর্স পৌঁছে যায়, কিউআরটি টিম একদম দ্রুত পৌঁছে যায় এবং সেখানে যারা অভিযোগ করেছিলেন মহিলারা, তারা একটা ভিডিও দেখান। সেই ভিডিওটা ধরে এবার যে বাধা দিয়েছিল সেও দূর থেকে দেখছিল। মানে অপরাধীরা যা করে, অকুস্থলের চারিদিকে ঘুরে বেড়ায়। তো তাকে ডেকে পাঠানো হয়, ডেকে পাঠানোর পরে জিজ্ঞেস করা হয় যে এটা কে, এটা তুমি? বলছে হ্যাঁ এটা আমি। তারপরে যা চালালো নকআউট পাঞ্চ, ওই তার যে কটা দাঁত আছে না নেই, কি আছে অবস্থা এখন আমাদের জানা নেই। তো এই ছবিটা হঠাৎ করে কেন দেখালাম? এই ছবিটার পুনরাবৃত্তি হতে চলেছে দক্ষিণ কলকাতার রাসবিহারী ভবানীপুর ওই এলাকাতে। আজকে একদম ভোর রাত থেকে, আজকে ভোর 4:30 নাগাদ পৌঁছে যায় তৃণমূলের বিভিন্ন নেতার বাড়িতে, তৃণমূলের বিভিন্ন একদম ছোটখাটো যারা একদম কি বলা যায় গুন্ডা, মানে লালবাজারের গুন্ডা দমন শাখায় যাদের নাম রয়েছে তাদের বাড়িতে। যিনি রাসবিহারীর প্রার্থী তার বাড়িতে। রাসবিহারীর প্রার্থী কে আপনারা জানেন, দেবাশিস কুমার। দেবাশিস কুমারও একসময় এরকম ছোট স্তরের ছিলেন, তারপরে তার অনেক ইতিহাস রয়েছে, আমরা তার অনেক ইতিহাসের সাক্ষী। দক্ষিণ কলকাতা একটা শপিং মল হতে দেব না বলে তখন তিনি তৃণমূল থেকে বেরিয়ে নির্দল হিসেবে দাঁড়িয়েছিলেন এবং তিনি জিতেও গিয়েছিলেন। পরে তিনি তৃণমূলে যোগ দিয়েছিলেন। তো সেই বিভিন্ন বস্তির লোকজনকে এনে সেই শপিং মলটাকে যা উদ্বোধন করতে বাধা দিয়েছিলেন এবং তিনি সফলও হয়েছিলেন। তো সেগুলো আলাদা কথা। তো এই দক্ষিণ কলকাতা জুড়ে আসলে প্রচুর বস্তি রয়েছে, বুঝলেন তো। একদম কালীঘাট মন্দিরের পিছনে একটা বস্তি রয়েছে, সাহেব বাগান বস্তি। তো সেই সাহেব বাগান বস্তিতে ছোটবেলা কাটানো, বড় হয়ে ওঠা একজন তৃণমূলের একজন ওই এলাকার এখন বিরাট মস্তান নেতা আর কি, তার নাম কুমার সাহা। কুমার সাহা হচ্ছে পিসি ভাইপোর বিরাট অনুগামী, বিরাট খুব কাছের, প্রচুর দেয় আর কি ক্যামাক স্ট্রিটে, কালীঘাটে তাদের নির্দিষ্ট জায়গাগুলোতে পৌঁছে দেয়। তো 2014 সালে মুকুল রায়, তখন তৃণমূলের একদম দোর্দণ্ড প্রতাপ নেতা, মুকুল রায় এখন প্রয়াত হয়েছেন। মুকুল রায় এই লোকটিকে তৃণমূলে যোগদান করায়। মানে তার আগে পর্যন্ত সে শুধুমাত্র গুন্ডা দমন শাখায় নাম লেখানো ছিল আর কংগ্রেসের হয়ে কাজ করত। তাকে মুকুল রায় যখন যোগদান করায় তখন আমাদের পরিষ্কার মনে আছে তৃণমূল ভবনে সেখানে সুব্রত বক্সী, যিনি পার্টির সভাপতি, যিনি রাজ্য সভাপতি, তার থাকার কথা ছিল। তো তিনি ছিলেন না। যেহেতু এর গায়ে এত বেশি দাগ রয়েছে, তো সেই দাগটা যাতে গায়ে না মাখতে হয় সেটাকে নিশ্চিত করার জন্য সুব্রত বক্সী ছিলেন না। তারপরে ক্রমশ আমরা দেখলাম যে যখন পঞ্চায়েত ভোট এলো, যখন আলিপুর মানে দক্ষিণ 24 পরগনা জেলার যে হেডকোয়ার্টার, সেখানে যারা প্রার্থী, বিরোধী প্রার্থীদের বাধা দেওয়া, মনোনয়ন করতে না দেওয়া, সেই কাজে এমন সাফল্য পেয়েছিল এই কুমার সাহা, তো তাকে পদোন্নতি করানো হয়। এমনকি তাকে এক্স ক্যাটাগরির যে নিরাপত্তা রাজ্য সরকারের, সেই নিরাপত্তা তাকে দিয়ে দেওয়া হয়। সশস্ত্র 2 জন পুলিশ তার সঙ্গে সবসময় থাকতো। তারপরে তার হাতে আরো প্রভূত অর্থ উপার্জন করে, বিভিন্ন ফ্ল্যাট তৈরি হয়, সে সেই বস্তির বাড়ি থেকে ফ্ল্যাটে চলে আসে এবং যুব সহসভাপতি ওই দক্ষিণ কলকাতার দায়িত্ব পায়। তারপরে দলে চলে আসে।
এখন সে মোটামুটি বেশ বড় নেতা, পিসির সঙ্গে ভাইপোর সঙ্গে বিভিন্ন অনুষ্ঠানে তাকে দেখা যায়, পুজোর উদ্বোধন করছে দেবাশিস কুমার, ফিরহাদ হাকিম, মানে একদম তাবড় নেতা। যেখানে পিসি ভাইপোর অনুগত, মানে বুঝতে পারছেন সবাই তার অনুগত আর কি। তো এই ভবানীপুর এলাকায় যখন থেকে রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী প্রতিদ্বন্দ্বিতা করছেন, তখন থেকে এই সমস্ত লোকজন আর কি, তাদের যারা অনুগামী তাদেরকে পাঠিয়ে দিয়ে বাধা দেওয়া, ফ্লেক্স ছেঁড়া, পোস্টার ছেঁড়া, এইসব কাজ তারা করতে থাকে। তো আজকের ঘটনার সঙ্গে সেই ঘটনার কোনো যোগ আছে কিনা আমরা জানি না, তবে এদের কাছে যে প্রভূত অর্থ রয়েছে সেটা নিয়ে কোনো সন্দেহ নেই। এবং কয়েকদিন আগে আপনারা জানেন যে একটা নোটিফিকেশনের মতো করে একটা লিখিতভাবে জানানো হয়েছিল যে ভাইপোর গাড়ি, তার বউর গাড়ি, এগুলোকে চেক করতে হবে। তো পিসি বা ভাইপোর গাড়িতে যে এইসব নিষিদ্ধ সামগ্রী থাকবে না, মানে ক্যাশ, লিকার ইত্যাদি ইত্যাদি থাকবে না, সেটা তো স্বাভাবিক, কেলেঙ্কারির অ্যাক্সেস হবে। তো সেই দায়িত্বটা যারা নিয়েছিল তাদের মধ্যে এই কুমার সাহা অন্যতম। কুমার সাহার ফ্ল্যাটে যখন তল্লাশি চলছে তখন দেখা যায় যে ওই সাহেববাগান বস্তি এবং এলাকার অন্যান্য বস্তি থেকে মহিলাদেরকে বিশেষ করে তুলে আনা হয় এবং গোটাটা সিআরপিএফকে ঘিরে ফেলা হয়েছে, কার্যত বলতে গেলে। ঘিরে ফেলা মানে তার বাড়ির সামনে যে চাতাল রয়েছে, বাড়ির সামনে যে রাস্তা রয়েছে, সেখানে তৃণমূলের যে সমস্ত ওই বস্তির লোকেরা, এই কুমার সাহার লোকেরা, তারা সেখানে একদম জড়ো হয়ে স্লোগান দিচ্ছে, অনেক কিছু শাউটিং করছে। আমার তখন মনে পড়লো বেশ কয়েক বছর আগে, সম্ভবত 2018 সালে অজয় দেবগনের একটা সিনেমা এসেছিল, মনে আছে আপনাদের? রেড নামে সিনেমা। তো রেড করতে গেছে, তারপরে যে সেখানকার যে এমপি, সেখানকার সেই লোকজনকে জড়ো করে ফেলেছে, প্রচুর সোনা দানা, ক্যাশ ইত্যাদি ইত্যাদি উদ্ধার হয়েছিল। একদম তার সঙ্গে এই আজকের ঘটনার কিন্তু বিরাট মিল রয়েছে। এবারে আপনারা না এই রেড দেখতে দেখতে বিভিন্ন ক্লান্ত, দেখুন আমরাও ক্লান্ত, মানে আজকে 8 জায়গায় রেড চলছে এবং এই যে তৃণমূলের প্রার্থী দেবাশিস কুমার, তার অফিস, তার পার্টি অফিস, তার বাড়ি, বিভিন্ন জায়গায়, হাওড়ায় রেড হচ্ছে, সল্টলেকে রেড হচ্ছে, বিভিন্ন জায়গায় রেড হচ্ছে। রেড গত কয়েক বছর ধরে আপনারা দেখেছেন, শেখ শাহজাহানের বাড়িতে যখন রেড করা হয়েছিল তখন ইডির ওপরে আক্রমণ করা হয়েছিল, সন্দেশখালী কাণ্ডের কথা বলছি। তারপরে শেষ পর্যন্ত কিন্তু শেখ শাহজাহানকে গারদের আড়ালে যেতে হয়েছে, এখনো পর্যন্ত সে গারদের আড়ালেই রয়েছে, যদিও তাকে প্রায় 2 মাস মতো নাকি পুলিশ খুঁজে পাচ্ছিল না। তারপরে সেখান থেকে হাইকোর্ট, সুপ্রিম কোর্ট ইত্যাদি ইত্যাদি হয়ে বিরাট কাণ্ড হয়েছিল। তারপরে সেই সন্দেশখালী একদম যে কাণ্ডের মূল হোতা, তাকে কিন্তু পুলিশ অ্যারেস্ট করেছিল, তার যারা সাগরে তাদেরকেও অ্যারেস্ট করেছিল, তারাও এখনো পর্যন্ত রয়েছে। তো শেষ পর্যন্ত কিন্তু নিয়তি সেই দিকেই নিয়ে যায়, গারদের আড়াল পর্যন্ত নিয়ে যায়। এবারে আপনারা বলবেন যে কি ব্যাপার, পিসি ভাইপোর দুয়ারে পৌঁছে গেল কি করে? এই যে কুমার সাহা বা দেবাশিস কুমার, এরা তো একদম একদম ওই রাসবিহারী, ভবানীপুর, ওই দক্ষিণ কলকাতার ওই এলাকার বাসিন্দা। পিসির একদম বাড়ির পাশে, ভাইপোর একদম বাড়ির পাশে কুমার সাহা, আপনারা অনেকে হয়তো ভালো করে নাম শোনেননি। ওই এলাকায় আবার বলছি যে লালবাজারে গুন্ডা দমন শাখার অফিসাররা, কর্মীরা, কনস্টেবলরা, তারা খুব ভালো করে একে চেনে। মানে ওই এলাকার একদম কুখ্যাত একজন লোক, সে পরে পলিটিক্যাল লোক হয়ে ওঠে, যাকে তাড়া করতো পুলিশ এক সময়, তাকে শাসক দলের মানে শাসক দলের বদান্যতায় বা আশীর্বাদে তাকে এখন পুলিশের সিকিউরিটি দিতে হয়। তো সেই লোকের বাড়িতে আজকে রেড হয়েছে এবং সেই রেড হওয়ার পরে যে ঘটনা আমরা দেখতে পাচ্ছি যে সেখানে স্থানীয় বস্তি থেকে প্রচুর লোককে আনা হয়েছে। এবারে একদম শুরু করেছিলাম যে ভিডিওটা দিয়ে, সবংয়ে যেভাবে এই অত্যাচারকারী কোনো একজন শাসক দলের নেতাকে কিভাবে মেরে প্রায় নাক মুখ ফাটিয়ে দিল, দেখুন এটা ভালো খারাপ, উচিত অনুচিত সেটা নিয়ে আমরা কথা বলছি না, একদম স্পট ডিসিশন নিয়ে নিয়েছে। তো সেই কাণ্ডটাই কিন্তু হতে চলেছে দক্ষিণ কলকাতায়, সেই দিকেই যাচ্ছে। প্রচুর সিআরপিএফ এর জওয়ান সেখানে মজুদ রয়েছেন এবং যেহেতু মহিলারা বস্তি থেকে তাদেরকে ডেকে এনে তাদেরকে খাইয়ে দাইয়ে স্লোগান শাউটিং করানো হচ্ছে, প্রচুর সিআরপিএফ এর মহিলা জওয়ানদের ওই জায়গাটাতে নিয়ে যাওয়া হচ্ছে। বুঝতে পারছেন, মহিলা জওয়ানরা কোনো অংশেই কম না। তারা এবারে কি সবংয়ের ঘটনার পুনরাবৃত্তি করবে? সময় তার উত্তর দেবে। এর মধ্যে একটা বড় ঘটনা কিন্তু হয়ে যাচ্ছে রাজধানী দিল্লিতে। আপনারা জানেন 3টে বিল গতকালকে পেশ হয়ে গিয়েছে, আজকে ভোটাভুটি আছে। 3টে বিল কি কি? আসন পুনর্বিন্যাস বিল, যে বিলের সংশোধনী হয়ে গেলে, যে বিলটা পাশ হয়ে গেলে, আইন হয়ে গেলে, এদেশে 543টার বদলে মোট 850টা লোকসভা আসন হয়ে যাবে, আসন পুনর্বিন্যাস হবে, ডিলিমিটেশন বিল। এর পাশাপাশি আরেকটা বিল পাশ হতে চলেছে, সেটা হচ্ছে এই যে কেন্দ্রশাসিত অঞ্চলগুলো রয়েছে সেখানেও সংশোধনী আনা হবে, সংবিধানে সংশোধনী এনে সেটা আইন করা হবে। সেটার পাশাপাশি আরেকটা হবে মহিলা সংরক্ষণ বিল।
এটা নিয়ে গতকালকে আমরা বিস্তারিত বলেছি যে 1/3 অর্থাৎ 33% কোটা হয়ে যাবে মহিলাদের জন্য। সেটা লোকসভা, বিধানসভা, পঞ্চায়েত, পুরসভা, চাকরি বাকরি সমস্ত জায়গায় মহিলাদের জন্য 33% সংরক্ষণ। মানে এটা বিরাট ঐতিহাসিক, নজিরবিহীন। স্বাধীনতার পরে এত বড়, এত ভারী কোনো আইন কিন্তু হয়নি, সেটা হতে চলেছে। এবার সেটাতে কিন্তু বাধা দেবে রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস, তাদের বন্ধুরা স্ট্যালিনের সরকার, আরজেডি, সমাজবাদী পার্টি বা আপ, এরা সব বাধা দেবে। তো এইবারে হয়েছেটা কি, যে এ রাজ্যের যত সাংসদ রয়েছে যে তাদেরকে বলা হয়েছে একদম হুলিয়া জারি করে যে তোমরা সব দিল্লি যাও। মানে একদিকে কিরকম ভাবে চলছে দেখুন, মানে দিশাহারা হয়ে যাচ্ছে, বুঝলেন তো। এই মনে থাকবে আপনাদের, বা আপনারা কেউ কেউ অভিজ্ঞতার সাক্ষীও থাকবেন, শীতকালে ধরুন ছোট কোনো কম্বলটাকে আপনারা গোটাটা যারা মাথায় দিতে পারছেন না, আপনারা পা ঢাকতে যাচ্ছেন, মুখটা বেরিয়ে পড়ছে, আবার মুখ ঢাকা দিতে যাচ্ছেন, পা বেরিয়ে পড়ছে। এই অবস্থা হয়েছে এ রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেসের। তারা সব দিকটা সামলাতে পারছে না, দিল্লিতে যাবে নাকি পশ্চিমবঙ্গে থাকবে নাকি অন্য রাজ্যেও সামলাবে। এখন হয়েছে মহা যন্ত্রণা। এ রাজ্যে ভোট চলছে, ভোটের প্রচারে থাকতে হবে, ফলে একদম দিশাহারা অবস্থা, সব দিক থেকে একদম সাঁড়াশি আক্রমণ চলছে। 2026-এর ভোট যে অন্যরকম সেটা আপনারা ইতিমধ্যেই বুঝে গেছেন, এবং এই ঘটনাগুলো আরো বেশি করে বুঝিয়ে দিচ্ছে যে কেন্দ্রীয় শাসক দল এ রাজ্যের শাসক দলকে সরানোর জন্য কতটা মরিয়া, কতটা সিরিয়াস। আজকের এই এপিসোড যদি ভালো লাগে অবশ্যই বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন। যারা প্রথমবার দেখছেন নবান্ন নিমন্ত্রণ চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আজকের মতো এই এপিসোড আমরা এখানেই শেষ করছি, তবে আমাদের নজর থাকবে দক্ষিণ কলকাতার দিকে। সমস্ত আপডেট নিয়ে পরবর্তী এপিসোড পর্যন্ত আপনারা অপেক্ষা করুন। সবাই ভালো থাকবেন। জয় হিন্দ, বন্দে মাতারাম।